আসসালামু আলাইকুম। তো আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি ভেবেছি আপনাদের যেহেতু এখন এইচএসসি পরীক্ষা হচ্ছে, চলমান আছে, তো সামনে আপনারা অনেকে হয়তো নার্সিং অ্যাডমিশন দেবেন। তো নার্সিং অ্যাডমিশন দেবেন যারা তাদের জন্য আমার আজকের ভিডিও এবং এরপরে অনেকগুলো ভিডিও আসবে এই রিলেটেড। তো আমরা এই সিরিজে কথা বলবো হচ্ছে পরে বুক লিস্ট নিয়ে, কোন সাবজেক্টের কোন বই পড়া লাগবে এবং কোথা থেকে প্রশ্ন আসছে অ্যানালাইসিস করে আমরা একটা সিলেবাস অ্যানালাইসিস করে আমরা একটা বুক লিস্ট দিয়ে দেবো। আপনারা এটা পড়লে ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিশনে অনেক ভালো করবেন। তো আমি কিছু প্রশ্ন আমার ট্যাবে লিখে রেখেছি। তো প্রথমে বাংলা সিলেবাস। তো তার আগে আমি একটু আপনাদের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো। তো আমার কাছে একটা বই আছে, এই বই থেকে আমরা কিছু প্রশ্ন অ্যানালাইসিস করব বাংলার জন্য। তো বাংলার জন্য প্রথমে বিএসসিদের ৫-৬টা কোশ্চেন অ্যানালাইসিস করেন, থামেন দেখাই আপনাদের যে কেমন প্রশ্ন আসে বাংলাতে। তো এটা হচ্ছে 2023-24 সেশনের। তো এই সেশনের আগের সেশনের প্রশ্ন আমার হাতে আছে এখন। তো প্রথমে আছে একটা যে হচ্ছে নদী কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। এরপর লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কী? কপট। এরপর দেশি শব্দ কোনটা? কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ? কোন বানানটি শুদ্ধ? সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? তো এটা ছিল বিএসসিদের কোশ্চেন। এরপর আমরা চলে যাব ডিপ্লোমা এবং মিডওয়াইফারিদের। ডিপ্লোমা এবং মিডওয়াইফারি 56 পৃষ্ঠ। তো এখন আমার কাছে যে প্রশ্নটা আছে তা হচ্ছে 23-24 সেশনের। তো প্রশ্ন বাংলা প্রশ্ন, আমরা বাংলা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, বাংলা অ্যানালাইসিস করব এবং বাংলার জন্য কি কি বই পড়া লাগবে আমরা তা বলে দেব ইনশাল্লাহ। তো প্রশ্ন এসেছে বিকাল 4টায় ছুটি হবে, কোন কারকের উদাহরণ? এরপর সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ কোনটি? পায়াভারী বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? রহিম ভুলে যায় এ বাক্যের উদ্দেশ্য কোনটি? তো এতটুকুই ছিল আমাদের কয়েকটা প্রশ্ন আমরা দেখলাম। তো এখান থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি যে হচ্ছে প্রশ্ন কেমন হয়। আপনারা বাংলা সিলেবাসে দেখবেন যে হচ্ছে বাংলা থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে হচ্ছে পরে বাংলা ব্যাকরণ থেকে বেশিরভাগ কোশ্চেন আপনাদের বাংলা যেহেতু 20 মার্ক, সেখানে 15 থেকে 16টা কোশ্চেন আসে হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে, আর 4 থেকে 6 মার্ক আসে হচ্ছে পরে কবি সাহিত্যিকদের জীবনী থেকে এবং তাদের বই, বিভিন্ন বই এবং সংবাদপত্র এবং মধ্যযুগ আদিম যুগ এগুলো থেকে প্রশ্ন আসে। তো এখন বোঝা যাচ্ছে যে মোটামুটি আমাদের জন্য ব্যাকরণটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যাকরণ থেকে যেহেতু 15 থেকে 16 মার্ক আসে। তো এখন আমরা পড়ে ফেললাম হচ্ছে বাংলা সিলেবাস এবং বাংলা প্রশ্ন অ্যানালাইসিস। এখন আমরা জানবো হচ্ছে পরে বই সম্পর্কে। তো আমরা কোন বই পড়ব? তো আমি কিছু বই দেখাবো, এগুলো আপনারা পড়তে পারেন এমনটা বলবো না, আপনার কাছে যে বইটা আছে আপনি সেই বইটাকেই ফলো করবেন। তো আমার কাছে এইচএসসির বাংলা ব্যাকরণ বই আছে, এটা অক্ষরপত্রের। এছাড়াও কিন্তু আরও অনেক বই আছে, আরও অনেক বিভিন্ন প্রকাশনীর বই আছে। সব বই মোটামুটি একই রকম পড়াশোনা, আপনারা শুধু পড়বেন তাহলেই হয়ে যাবে। তাও আপনারা এই বইগুলো পড়বেন বাংলা ব্যাকরণের জন্য। আপনার এইচএসসি লাইফের যে কোনো বই আপনি যেটা পড়েছেন এইচএসসিতে, যেটা পড়েছেন সেটা পড়াই ভালো, কারণ আপনার তার উপর একটা আত্মস্থ হয়ে গেছেন, আপনি পরিচিত হয়ে গেছেন সেই বইটার সাথে। তো সেই বইটাই পড়া উচিত, নতুন কোনো বইয়ে শিফট না করাই উত্তম হবে। তো এটা ব্যাকরণ একটা যে কোনো ব্যাকরণ বই, এখানে ব্যাকরণ আছে
যেগুলো থাকে ব্যাকরণ সম্পর্কে সবগুলোই পাবেন। আর কবি সাহিত্যিকদের জীবনীর জন্য আপনারা পড়বেন হচ্ছে পরে আপনাদের বাংলা প্রথম পত্রের যে কবিগুলো আছে, যে গল্প গদ্য পদ্য আছে, সেগুলোর কবি সাহিত্যিকদের জীবন পরিচিতি পড়বেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কথা থেকে যায় হচ্ছে পরে বাংলা সাহিত্যের আদিম যুগ, মধ্যযুগ এবং পরবর্তী মধ্যযুগ পর্যন্ত। মধ্যযুগ থেকে বিগত বছর কোশ্চেন এসেছিল, তো এজন্য আপনার কোচিংকে ফলো করতে পারেন। আর কোচিং যদি ফলো না করেন, ধরেন যে আপনি বাসায় প্রিপারেশান নিচ্ছেন, তাহলে যে কোনো একটা নার্সিং এইড, এটা হচ্ছে জয়কলির, আপনারা চাইলে নিউরনেটটা কিনতে পারেন। এছাড়াও আরও অনেক প্রকাশনী আছে যারা বই প্রকাশ করে থাকে তাদের নার্সিংয়ের জন্য। ডিপ্লোমা হোক আর বিএসসি হোক, আপনি যে কোনো প্রকাশনীর একটা বই পড়তেই পারেন। তো এখান থেকে আপনারা মধ্যযুগ, আদিম যুগ পড়ে ফেলতে পারেন। আবার এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে, আপনার প্র্যাকটিসও হয়ে যাবে। তারপর কোয়েশ্চেন কিভাবে আসে আপনি জেনেও ফেলতে পারবেন। তো একটা গাইড, এরকম গাইড বই সবার জন্যই জরুরি আর কি। তো এটাই পড়তে পারেন আপনারা। এখন আপনি যদি এরকম মোটা বই পড়তে না চান, আপনার জন্য একটা সহজ উপায় আছে। তো সহজ উপায়টা হচ্ছে এই যে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী। তো আপনারা ওখানে অনেক বেশি তথ্য দেওয়া আছে, অনেক বেশি তথ্য, কিন্তু এখানে খুব কম তথ্য আছে। এখানে মাত্র কয়েকটা পেজ, 226টা। তার মধ্যে কিছু বাদ দেওয়াও যেতে পারে। আপনার কোচিং থেকে বলে দেবে যে কোন টপিকগুলো বাদ দেওয়া যায়, কোন টপিকগুলো বাদ দেওয়া যায় না। তো আপনারা চাইলে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর বোর্ড বই এটা পড়তে পারেন। যেহেতু আমাদের কোশ্চেন দাতারা সবসময় বোর্ড বই ফলো করার চেষ্টা করেন, সবসময় একটু তাদের নিজস্ব একটা প্যাটার্ন ফলো করে আর কি, জাতীয় শিক্ষাক্রম এনসিটিভির বই আপনারা চাইলে এটা পড়তে পারেন। তো এটাই ছিল বাংলা ব্যাকরণের জন্য বা বাংলার জন্য সাজেশন এবং বুক লিস্ট। তো এরপর আমরা আসি হচ্ছে পরে পড়ব কিভাবে। তো আপনি বাংলার জন্য প্রথমে আপনাকে সিলেবাসটা কোচিং থেকে বা এই যে কোনো একটা প্রকাশনীর বই থেকে সিলেবাসটা জেনে নেবেন। আর ওই যে বাংলা ব্যাকরণগুলো সিলেবাসটা দেওয়াই থাকে সূচিপত্র, তো ওই সূচিপত্র অনুযায়ী সবগুলোই পড়বেন, ইনশাল্লাহ ওখান থেকে চলে আসবে। আর কিছু জায়গাতে স্কিপ করা যেতে পারে, ওগুলো আমরা কোচিং বলে দেবে, আবার আমি ডিটেলসে পরে বলবো ইনশাল্লাহ। তো এতটুকুই। এরপর আপনারা যদি আপনাদের অফলাইন কোচিংয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই অনলাইনে সহায়তা নেবেন। আপনার অনলাইনে প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস আছে, তো ফ্রি ক্লাস করতে তো আপনার টাকা লাগতেছে না। অফলাইনে সমস্যা হয়েছে, আপনি অনলাইনে এসে ক্লাস করবেন। অফলাইনে আপনি একদিন মিস দিয়েছেন, আপনি অনলাইনে এসে সেই টপিকের উপর একটা ক্লাস করে নেবেন, আপনার হয়ে গেল। তো আশা করি এরপর আমরা কথা বলবো হচ্ছে পরে ইংরেজি নিয়ে। এর পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে এতটুকুই।